টিটাগড় পেপার মিল এশিয়ার সব থেকে বড় পেপার মিল ছিল। তারপরে সেটা জেপি চৌধুরী কেনে, তারপরে তার ছেলে উমেশ চৌধুরী এখন চালাচ্ছে। ওটার একটা পোর্শন অলরেডি বেচে দেওয়া হয়ে গেছে এবং সেখানে একটা খুব বড় রিয়েল এস্টেটের প্রজেক্ট হচ্ছে। শোনা যায় আদরের ভাইপোরও নাকি সেখানে ইনভেস্টমেন্ট আছে। আমি তো বলেছি আমি বিধায়ক নির্বাচিত হলে ওসব প্রজেক্ট প্রজেক্ট কিচ্ছু হতো না। কারখানার জায়গায় কারখানার জায়গায় কোনো ওসব মাতারামো সহ্য করা। এবং এই বহু সাধারণ মানুষকে জিজ্ঞেস করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় তো চোখ দিয়ে দেখতে পান যে ব্যারাকপুর মেট্রো চলছে, ট্রেন যাচ্ছে, ট্রেন আসছে, কিন্তু আপনারা কি আপনাদের চোখে সেটা ধরা পড়ে? অনেকে বলেছে না, আমাদের ধরা পড়ে। তো আমার যেমন, আমি ব্যক্তিগতভাবে খুব বালাজি ভক্ত, সেই আমি জায়গা থেকে একটা বালাজি মন্দির করার আমার খুব ইচ্ছা ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে। ব্যারাকপুর যে কেন্দ্র এই মুহূর্তে রয়েছে তৃণমূলের হাতে, সেই কেন্দ্র থেকে এবার বিজেপি মনোনীত করেছেন কৌস্তব বাগচিকে, যিনি একাধারে ঘরের ছেলে এবং তার সঙ্গে পেশায় আইনজীবী। লড়াই কি আদৌ কঠিন হতে চলেছে? তার কারণ হচ্ছে ব্যারাকপুরের যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের হয়ে, রাজ চক্রবর্তী, তিনি কতটা লড়াই কি কঠিন, নাকি অনেকটা প্রচারে গিয়ে মানুষ কি বলছে, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে আজ বেঙ্গল রিপোর্টে এসছে ব্যারাকপুরে। তো কৌস্তব দা, বেঙ্গল রিপোর্টের পর্দায় স্বাগত। আইনজীবী এখন প্রার্থী, মানুষের কাছে যাচ্ছেন, প্রচার করছেন, কি বলছে মানুষ, কিছু বলছে কি? দেখুন, আমি তো রাজনীতিতে নতুন নই, রাজনীতি দীর্ঘদিন ধরে করে এসেছি। এবার নয় বিধানসভা নির্বাচন প্রথম লড়ছি। আমার রাজনৈতিক জীবন তো ক্লাস সিক্সে যখন থেকে পড়ি তখন থেকে রাজনীতিতে হাতে করি। পাবলিক বক্তব্য, পাবলিক মিটিং এ বক্তৃতা রাখা দিয়ে শুরু, হুম। এবং তারপরে পোস্টার মারা, দেওয়াল লেখা, ঝান্ডা বাঁধা, কোনো কিছুই বাদ দিই। হ্যাঁ, ছাত্র রাজনীতি করা। আমি আমার নিজের কলেজেও, যদিও সেটা একদম পেনাল্টিমেট ইয়ারিং, আমাদের কলেজে তো ইলেকশন হয়নি সেই সময়তে, সাউথ ক্যারোলিনা ল কলেজে, যদিও সেই সময়টা, ওই পিরিয়ডটা একদম খুব একটা টান টান রাজনৈতিক উত্তেজনার পরিবেশ ছিল প্রথম 2 বছর। তারপরে তৃণমূল আশায় আছে, তো তো আস্তে আস্তে কলেজ রাজনীতি উঠেই গেলো আমাদের সময়। তারপরে আমরা লাস্ট ইয়ারতে ইলেকশন পেয়েছিলাম, সেখানে কলেজ রাজনীতি, সেখানে একবার জিতে সিআর হওয়া। তারপরে এইভাবে চলতে চলতে যুব রাজনীতি করা করে, তারপরে প্রত্যেকটা ধাপে ধাপে করেছি। মানে এমন নয় যে কেউ ওপর থেকে তুলে নিয়ে বসিয়ে দিয়েছে। দিয়ে তারপরে আমি যে রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম, সেই দলের সাথে নৈতিকতার জায়গায় মতান্তর হওয়ায় একদম পিওরলি নীতিগত অবস্থান থেকে যখন আমার মনে হয়েছে যে এটা শিফট হচ্ছে, ড্রিফট হচ্ছে। কারণ আমি যে দলটা করতাম, আমি কখনো ভাবিনি যে আমাকে মুসলিম লীগ করতে হবে। আমি ভেবেছিলাম আমি কংগ্রেস পার্টিটা করতে হবে। তো একটা সেন্ট্রিস্ট অ্যাপ্রোচ যদি থাকতো তাহলে হয়তো সেই জায়গাটা হতো না। তারপরে সব থেকে বড় যে বিষয়টা, আমি যে রাজ্যে থাকি, সেই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে যেখানে মানুষ সরব, যখন মানুষ তৃণমূলের হাত থেকে পরিত্রাণ চাইছে, সেখানে কংগ্রেস নেতৃত্ব তৃণমূলের সাথে সখ্যতা, সেটা কোনোভাবেই মানতে পারেনি শেষ। আপনারা জানেন, আমি কংগ্রেসে থাকা অবস্থাতেই পি চিদম্বরমের মতন কংগ্রেসের একজন হেভিওয়েট নেতা তাকে গো ব্যাক করেছিল, এবং আমি তাকে তিরস্কার করেছিলাম যে তাদের ভূমিকায় আমি তাদেরকে তিরস্কার করেছিলাম। পি চিদম্বরমের মতন নেতাকে করেছি, অভিষেক শ্রীবাবুর মতন নেতাদের আমি তার বিরুদ্ধে গো ব্যাক করেছি। তার কারণ আমার মনে হচ্ছিল যে নৈতিকতার জায়গা থেকে পি চিদম্বরম বা অভিষেক মনু সিংভিরা, তারা কংগ্রেসের সাধারণ কর্মী সমর্থন হিসাবে কার্যকতা করছে। তো সেই জায়গাটা সম্পূর্ণভাবে আমি মনে হচ্ছিল যে এই দলটায় আমার আর থাকার কোনো মানেই হয় না। তাই আমি দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে 29শে ফেব্রুয়ারি 2024 সালে এসে যোগদান করি। আমি যোগদান করার পর ভারতীয় জনতা পার্টি আমাকে, বিশেষ করে কার্যকর্তারা, কর্মী সমর্থকরা আমাকে যে পরিমাণ ভালোবাসা, যে আবেগ, যে সম্মান দিয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সাথে সাথে ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে আমাকে যেভাবে একের পর এক বড় বড় দায়িত্ব দিয়েছে, আমাকে বাইরে মহারাষ্ট্রের মতন একটি রাজ্যে, সেখানে বাঙালি ভোটারদের সাথে জনসম্পর্ক করার জন্য একটা গোটা জেলার দায়িত্বে পাঠিয়েছিলেন ওই পার্টি থেকে। আমি কৃতজ্ঞ সুনীল বালসাজি, ভূপেন্দ্র যাদব মহাশয়, শ্রমিক দা, শুভেন্দু দার মতন নেতৃত্বে, সুকান্ত দাস, সবার কাছে কৃতজ্ঞ যে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন কাজে তারা লাগিয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা দিয়েছে। তো আমি চেষ্টা করেছি সেটা সবটাই করার। এবারে দল আমাকে প্রার্থী করেছে। মানুষ কি বলছে, এই ব্যারাকপুরের মানুষ কি বলছে? মানুষের একটাই কথা, ঘরের লোক থাকতে আমরা বাইরের লোককে ভোট দিতে যাবো। মানে একমাত্র ব্যারাকপুর বিধানসভার ভূমিপুত্র আমি।
আমি অন্য কোনো কথাই যাচ্ছি না, সেটা হচ্ছে বইপত্র হিসাবে ব্যারাকপুরের মানুষের কাছে আমার দাবিটা অনেকটাই বেশি। এবং সেই জায়গাটা থেকে খুব স্বাভাবিক কারণে মানুষ এবারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ব্যারাকপুরে এবারে পদ্ম ফুল ফুক। আচ্ছা, রাজ চক্রবর্তী যিনি টলিউডের পরিচালক, তিনি বা এখানে থাকেনও না। আপনি যেটা বলছেন যে আপনি ভূমিপুত্র, তার বাড়িও এখানে নয়, তিনি এখানে থাকেন না। মানুষ কি কোনো জায়গায় বলছে যে আপনি যখন এখানে থাকেন, আপনার কি কখনো কোনো দরকারে কখনো মানে স্থানীয় বিধায়ককে পেয়েছেন, এমন কখনো হয়েছে? দেখুন, রাজ চক্রবর্তী তো ব্যারাকপুরে আসেন না, আপনি জানেন, জিজ্ঞেস করুন মানে ব্যারাকপুরের শুধু মানুষকে ভোটের সময় তিনি আসেন? যে মানুষ তাকে দেখতে পায় কিনা, মানুষ তাকে দেখতে পায় কিনা। কি দেখছেন কাটা কে? ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, তিনি এখানে থাকেন না। স্থানীয় যারা বাসিন্দা বা আপনিও এই এলাকারই বাসিন্দা, আপনি কখনো বিধায়ককে পেয়েছেন কোনো প্রয়োজনে? রাজ চক্রবর্তী তো ব্যারাকপুরে আসেন না। অর্ধেকের উপর মানুষ জানেই না রাজ চক্রবর্তী কেমন দিক। রাজ চক্রবর্তী তো সিনেমার হিরো নয় যে রাজ চক্রবর্তীকে সবাই চিনবে, বিহাইন্ড দ্য সিনস কাজ করে। বহু মানুষের না চেনার যথেষ্ট কারণ আছে। তো রাজ চক্রবর্তীকে ব্যানারে হোর্ডিং এ লোকে ছবি দেখে বুঝতে পারছে এখনো ওইটাই রাজ চক্রবর্তী। 5 বছর মানে আগে, যখন ভোট আসে তখনই রাজ 5 বছর আগে দেখি না, আসে ব্যারাকপুর, অবশ্যই আসে। মানে কিছু কিছু সময় আসে, কিন্তু সে ভাগ বাটোয়ারা হিসাবপত্র করেন। আচ্ছা। এখানে একটা খুব ভালো কালেকশন টিম আছে, খুব সুন্দর কালেকশন। এই টিটাগড় মিউনিসিপ্যালিটিতে যেভাবে ওরা মোটামুটি কিছু কাউন্সিলর, কিছু গুন্ডাদের নিয়ে একটা সিন্ডিকেট বানিয়ে চলছে, দেদার পয়সা তুলছে যে তার মতো পাচ্ছে। মানে সেটা কোথা থেকে তোলা হয়? ব্যারাকপুরের বিভিন্ন জায়গা থেকে, অত ভেঙে বলছি না, উচিত নয় বলা। এগুলো যখন আমাদের সরকার আসবে প্রশাসনিক ব্যবস্থা হবে। দ্বিতীয়ত হচ্ছে, রাজ চক্রবর্তী ব্যারাকপুরে আসে বিনা পয়সায় শুটিং এর সেট ভাড়া নিতে। মানে ভাড়া নেওয়া তো ভাড়া নেওয়া মানে তো পয়সা দেওয়া হয় না, বিনা পয়সায় শুটিং এর সেট নিয়ে সেটাকে কাজে লাগে। রাজ চক্রবর্তী ব্যারাকপুরে বিনা পয়সায় বেশ ভালো শুটিং এর সেটের জায়গা মানে পেয়ে গেছে। হুম। এই গঙ্গার ধার দিয়ে জুট মিলের ভেতরে খুব সুন্দর সুন্দর লোকেশনস আছে, অসাধারণ সুন্দর। হুম। মানে তোমার দেখলে মন ভরে যাবে। হুম। আমি চাইতেই ছট পূজা উপলক্ষে ভোরবেলায় যখন প্রায় 5টা নাগাদ চলে গেছিলাম, 5টা সাড়ে 5টা এই সময়টা, ওই গঙ্গার ঘাটে সবাই ছটব্রতীরা যারা রয়েছে, কিন্তু বহু হিন্দি ভাষাভাষী মানুষদের বাড়ি, বিহারি সম্প্রদায়ের বহু মানুষজন থাকে, তারা যখন চৈতি ছট পূজার এটা করছিলেন, গেছিলাম, গিয়ে দেখলাম ওই শুটিং এর সে ভ্যানিটি ভ্যানগুলো হয় না, বিভিন্ন প্রোডাকশন হাউসের নাম লেখা, গ্লাসপাল ওই ফ্যাক্টরি যে এটা আছে ওখানে বিভিন্ন জায়গায় শাড়ি দিয়ে দাঁড় করানো আছে। তাই জিজ্ঞেস করলাম কি ব্যাপার, বলছে এখানে তো শুটিং হচ্ছিল। তাহলে কার শুটিং? বলছে যে রাজদাস সিনেমার শুটিং। তাহলে জিজ্ঞেস করলাম এগুলো কি ভাড়া দেয় বা ভাড়া নেওয়া হয়? বললো ওর থেকে কে ভাড়া নেবে, আর কে কার ক্ষমতা আছে ওর থেকে ভাড়া নেবে? যেভাবে একটা ত্রাসের পরিবেশ শুরু করেছে, কিছু কর্তৃপক্ষরা আছে তারা অভিযোগ করে বিভিন্ন লোকের কাছে, নির্মূল জবরদস্তি নিয়ে নেয় করে, কিন্তু এর বাইরে থেকে কারো কিছু বলার নেই। আর গ্যারেজে তো ওই ভ্যানিটি ভ্যানগুলো রাখতে খরচা আছে, ওগুলো বিনা পয়সা রাখার জায়গা পেয়ে গেছে। মানে এভাবেও তোলা যায়? তোলা এইভাবে নয়, তোলা একটা আলাদা পার্ট, আর এইভাবে ব্যারাকপুরটাকে আর কি বিনা পয়সা শুটিং এর সেট আর বিনা পয়সায় গ্যারেজ পেয়ে গেছে। এই মিল কলকারখানারই বন্ধ হয়ে থাকা মিল এবং কলকারখানার জমি, এটাই দুর্ভাগ্য। ব্যারাকপুর মানে একটা শিল্প নগরী হিসাবে অনেকে জানতো। সেই জায়গায় এই যে আপনি বলছিলেন যে মিল বন্ধ হয়ে গেছে, অনেক কলকারখানা ছিল সেগুলো বন্ধ হয়ে গিয়েছে, বা রাজ চক্রবর্তী যখন বিধায়ক হিসেবে আসেন 5 বছর, কিংবা এই তৃণমূল কংগ্রেস আসার পরে তো সেই কলকারখানা তো খোলার কোনো পরিকল্পনা তো। তারা তো করবে না। টিটাগড় পেপার মিল এশিয়ার সব থেকে বড় পেপার মিল ছিল। তারপরে সেটা জেপি চৌধুরী কেনে, তারপরে তার ছেলে উমেশ চৌধুরী এখন চালাচ্ছে। ওটার একটা পার্টে টিটাগড় ওয়াগানসের একটা আছে, ওটার একটা পোর্শন অলরেডি বেচে দেওয়া হয়ে গেছে। জেপি চৌধুরীর ছেলে উমেশ চৌধুরী ওটার একটা পোর্শন অলরেডি বেচে দিয়েছেন, এবং সেখানে একটা খুব বড় রিয়েল এস্টেটের প্রজেক্ট হচ্ছে। শোনা যায় আদরের ভাইপোরও নাকি সেখানে ইনভেস্টমেন্ট আছে। তো এইটাই হচ্ছে ব্যারাকপুর নিয়ে তাদের চিন্তা ভাবনা। গঙ্গাবক্ষে সুন্দর একটা রিয়েল এস্টেট প্রজেক্ট হবে, ওটাতে তো মানুষের রোজগার হবে না, ওখানে তো কোনো স্থায়ী কর্মসংস্থানের জায়গা হবে না, এলাকার লোকজন তো কাজ পাবে না। আমি তো বলেছি আমি বিধায়ক নির্বাচিত হলে সব প্রজেক্ট কিচ্ছু হতে দেবো না। কারখানার জায়গায় কারখানা করতে হবে, কারখানার জায়গায় কোনো ওসব বাঁধারাম সহ্য করা হবে। যেখানে গরিব মানুষের রোজগারের প্রশ্ন, সেখানে গরিব মানুষকে রোজগার করতে দিতে হবে।
অ্যাজ সিম্পল অ্যাজ। কৌস্তব বাগচি ব্যারাকপুরের জন্য কি পরিকল্পনা নিয়েছে? অনেক কিছু। আমার ব্যারাকপুরকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আমার। সুন্দর করে গড়ে তোলা বলতে কি, মানে অনেকেই তো আমি যায় খুব আর একটা আসে। বেশি আমি খুব একটা বেশি না এই ভোটের জন্য আমি পরিশ্রমী নয়, এই কথা কেউ বিশ্বাস করবে না, আমি নিজেও করবো না হয়তো, বা মানতেও চাইবো না। আমি পরিশ্রম করতে খুবই ভালোবাসি, তবে এই ভোটের জন্য বারবার মানুষের কাছে গিয়ে হাত জোর করে ভোট চাওয়াটা আমার মনে হয় ঠিক লাগে না এই বিষয়টা। হুম, আমার মনে হয় কাজের নিরিখে ভোট হওয়াটা খুব প্রয়োজন। হুম, আমি 5টা বছর কাজ এবং পরিষেবা এই পর্যাতেই রাখতে চাই, যাতে আমি সামনের বার মানুষের কাছে হাত জোর করে ভোট না চাইতে গেলেও হুম। মানুষ যেন আমাকে এমনি ভোট দেয়। এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। দ্বিতীয়ত আমি আপনাকে বলি, সেটা হচ্ছে ব্যারাকপুরের এই কলকারখানাগুলো যদি সবকটা খোলা যায়, আমাদের এই এলাকার কোনো ছেলে মেয়েকে বাইরে যেতে হবে না। এখানেই তারা করে কমে খেতে পারে। বাড়ি থেকে সকালবেলা ডাল ভাত খেয়ে বেরোবে, বিকালবেলায় ফিরে আসবে, ফ্যামিলির সাথে একটা ওয়ান্ডারফুল কোয়ালিটি টাইম স্পেন্ড। হুম। তৃতীয়ত কিছু মিল কলকারখানা আছে যেগুলো একটা জটিলতা আছে, খোলা সম্ভব নয়, সেখানে কোনো বড় শিল্প গোষ্ঠীকে এনে যাতে বিনিয়োগ করা যায় সেই চিন্তা ভাবনা আমার আছে। টাটা হোক, জিন্দাল হোক, এই ধরনের কোনো বড় গোষ্ঠী, এবং সেখানে বড় একটা কারখানা হলো, একসাথে প্রায় 8-10 হাজার লোকের চাকরি হলো, ব্যারাকপুরের মানে চেহারাটাই বদলে যায়। আমাদের শুধু ব্যারাকপুর না, অন্যান্য বিভিন্ন জেলা থেকেও মানুষে আসে। আমি তো বললাম আমার ব্যারাকপুরটাই তো আমার কাছে বেশি প্রাধান্যের জায়গা। আজকের দিনে দাঁড়িয়ে নিশ্চয়ই সবাই আসবে, সবাই ওয়েলকাম, কিন্তু আমার ব্যারাকপুরের আর্থসামাজিক পরিস্থিতিটার বদল হবে। হুম। এটা আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন, ব্যারাকপুরে একটা সুপার স্পেশালিটি হাসপাতাল করব। তারপরে কিছু জায়গা আছে টিটাগড়ে যেখানে মিলের জায়গা, সেইখানে সেগুলোকে কাজে লাগিয়ে যদি একটা ইএসআই মেডিকেল কলেজ করা যায়। কিছু এই ধরনের চিন্তা ভাবনা আছে। ব্যারাকপুরের যেমন বলছি তোমাকে, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের 20 জানুয়ারি ব্যারাকপুরে দাঁড়িয়ে মেট্রো রেলের প্রকল্প প্রায় উদ্বোধন করে দিয়েছে। তিনি হয়তো দেখতে পান ওনার চোখ দিয়ে যে ব্যারাকপুরে মেট্রো চলছে, আমাদের চোখে ধরা পড়ে না যে ব্যারাকপুরে মেট্রো বলে কিছু আছে। এবং আমি বহু সাধারণ মানুষকে জিজ্ঞেস করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় তো চোখ দিয়ে দেখতে পান যে ব্যারাকপুর অব্দি মেট্রো চলছে, ট্রেন যাচ্ছে, ট্রেন আসছে, কিন্তু আপনারা কি আপনাদের চোখে কি সেটা ধরা পড়ে? অনেকে বলেছে না, আমাদের ধরা পড়ে না। তারপর তৃণমূল সমর্থক আমি তাদেরকে বলেছি যে এদিক দিয়ে মেট্রো যাচ্ছে দেখতে পাচ্ছেন? বলে না, কোথায় মেট্রো, পাগল হয়ে গেছেন নাকি? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি দেখলাম তাহলে আমার মোটামুটি চোখটা ঠিক আছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় স্টেশনের নাম বলে পর্যন্ত দিয়ে দিয়েছিল, একটা ইট পোতা হলো না। এটা কেউ বলতে পারবে না যে কেন্দ্রীয় সরকার সহযোগিতা করেনি, চূড়ান্ত সহযোগিতা করেছে, তারপরেও কি রেজাল্ট। তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে মেট্রো রেলের যে কাজ, আমি এই কথা কখনো বলবো না যে 5 বছর শেষ হয়ে গেল। কিন্তু এই সম্প্রসারণের যে কাজ, ব্যারাকপুরের মেট্রোর যে আমাদের স্বপ্ন, এই 5 বছরের মধ্যে একটা ভালো জায়গায় নিয়ে চলে যাওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার এলে আমরা করবো, এবং আমি যদি এখান থেকে বিধায়ক নির্বাচিত হই আমি নিশ্চয়ই করবো। আর ব্যারাক আর আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমার ব্যারাকপুর কিন্তু মিনি ইন্ডিয়া। এখানে তুমি সমস্ত এই নানা ভাষা, নানা মত, নানা পরিধান সব পাবে। তুমি এখানে বেশ ভালো সংখ্যক উড়িয়া পপুলেশন পাবে, হুম। তুমি এখানে খুব ভালো সংখ্যক তেলেগু পপুলেশন পাবে, বাদ বাকি তো বিহারি সমাজের লোক আছে, উত্তরপ্রদেশ থেকে আসা লোকজন আছে, খুব বহু আছে। তো আমার যেমন, আমি ব্যক্তিগতভাবে খুব বালাজি ভক্ত, সেই আমি জায়গা থেকে একটা বালাজি মন্দির করার আমার খুব ইচ্ছা ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে। টিটাগড়ের দিকে যদি কোথাও জায়গা পাওয়া যায়, মেনলি তেলেগু পপুলেশন টিটাগড়ের দিকে বেশি আছে। তারপরে আমার আরেকটা খুব ইচ্ছা আছে, সেটা হচ্ছে অনেক বাইরের রাজ্যে দেখেছি, দিল্লিতে দেখেছি, সাউথ ইন্ডিয়াতেও দেখেছি, বিভিন্ন রাজ্যে বিশাল বড় একটা সংকট মোচনের একটা মূর্তি আছে এবং সেখানে একটা মন্দির আছে। আমি ব্যারাকপুরে ওই ধরনের একটা সংকট মোচনের একটা বড় মূর্তি এবং একটা মন্দির তৈরি করতে চাই, কারণ এখানে বহু মানুষজনদের রাস্তা, এবং এই আমাদের ব্যারাকপুর 1 নম্বর প্ল্যাটফর্মের যে হনুমান মন্দির যেটা আছে, হুম, একটা হুম। মোচনের মন্দির আছে, সেটাকে আরো যাতে সুন্দর করা যায়, কারণ ওখানে বহু মানুষের সমাগম, প্রচুর এটাকে মানুষের আরো ভিড়ও আরো হয়। সুন্দর, আরো একটা সুস্থ পরিবেশ করে, একটা সুন্দর একটা একটা কমপ্লেক্স টাইপের করে সুন্দরভাবে যাতে মানুষ আরো বেশি আসতে পারে, এই বিষয়গুলো করার খুব ইচ্ছা। ব্যারাকপুর মানে মানুষের কাছে একটা ধারণা হয় যে দুষ্কৃতি তাণ্ডব, যখনই ভোট হয় এটাই তখনই এটাই এটাই খুন, দুর্ভাগ্য। বোমা। ব্যারাকপুর মানে বোমগুলির ব্যারাকপুর, ব্যারাকপুর মানে দুষ্কৃতীদের ব্যারাকপুর। ব্যারাকপুরে কালিমাটাকে বুঝতে চাই, গৃহীত গৌরব ব্যারাকপুরে সেটাকে পুনরুদ্ধার করতে চাই। ব্যারাকপুর মানে বঙ্গুলির ব্যারাকপুর নয়, ব্যারাকপুর মানে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ব্যারাকপুর, ব্যারাকপুর মানে মঙ্গল পাণ্ডের ব্যারাকপুর, ব্যারাকপুর মানে অন্নপূর্ণা মায়ের মন্দিরের ব্যারাকপুর, অনেকে সেই ইতিহাস জানে না। ব্যারাকপুর মানে হচ্ছে মানে একদম দক্ষিণেশ্বরের আদলে হুম। জগদম্বা দেবীর তৈরি করা, এবং তুমি যদি প্রাঙ্গণটায় ঢোকো, তোমার যদি ফর মোমেন্ট তুমি হয়তো দক্ষিণেশ্বর আয়তনে অনেক বড়,
তুমি আয়তনটাকে যদি একটু ছোট করে ফর মোমেন্ট চুপ করে ভাবো, দেখবে তোমার পুরো মনে হবে দক্ষিণেশ্বর মন্দির খুব সুন্দর মিলেছিলাম। খুব সুন্দর। এবং গান্ধীঘাট আছে আমাদের ব্যারাকপুরে, আমাদের লাটবাগান আছে। আমাদের ব্যারাকপুর এইভাবেই তো বিখ্যাত হওয়া উচিত। হুম। ওভাবে কুখ্যাত না হয়ে এভাবেই তো বিখ্যাত হওয়ার কথা ছিল ব্যারাকপুর। এই কুখ্যাত হওয়ার দায়টা কার? সম্পূর্ণরূপে এর আগে দীর্ঘদিন ধরে বামেদের সময় সেটা একটা খারাপ হয়েছে, কিন্তু বামেরা যত না খারাপ করেছে, এই 15টা বছরে তৃণমূল তার থেকে 100 গুণ খারাপ করেছে। দেখুন, এর আগে ব্যারাকপুরের, তখনও তো ব্যারাকপুর অ্যাসেম্বলি ছিল না, টিটাগড় বিধানসভা বলতো। এখানে কৃষ্ণ কুমার শুক্লা কংগ্রেসের বিধায়ক হয়েছেন। এখান থেকে মোহাম্মদ আনিস সাহেব সিপিএম এর অনেক বড় নেতা, তিনি বিধায়ক হয়েছেন। এখান থেকে ব্যারাকপুরের অতীতে এখানে ডক্টর প্রবীণ কুমার বিধায়ক হয়েছেন। এখানে অন্যান্য বহু মানুষজন এখানে থেকেছে। তো এখানে পরবর্তীকালে যারা এসেছেন আর কি, বা যারা আগেও থেকেছেন, কেউ কখনো এই জিনিসটা মাথায় রাখেননি যে ব্যারাকপুরের এই কলঙ্কিত অধ্যায়ে ব্যারাকপুরের নাম দীর্ঘদিন ধরে চলে আসছে, বা ব্যারাকপুরকে এই ধরনের লোকে বলছে। এটা আমার মনে হয় এটা দীর্ঘদিন ধরে যেটা চলে আসছে না, বন্ধ হওয়া উচিত। আমি অন্তত ব্যক্তিগত স্তরে ব্যারাকপুরকে একটা অন্য মাত্রা দিয়ে যেতে চাই। আমি 5টা বছরের মানুষের কাছে এমন একটা ব্যারাকপুর গড়ে তুলে দিয়ে যেতে চাই, যাতে আগামী 50টা বছর মানুষ মনে রাখে যে ব্যারাকপুরের সাথে আমরা কি কাজ করছি। পার্থ ভৌমিক তো একসময় বলেছিলেন যে ব্যারাকপুরকে দুষ্কৃতি মুক্ত করবে। পার্থভূমি খুব ভালো নাটক করে। যেটা তো আমরা পর্দাতেও দেখি। আমি আপনার কথার উত্তর দেব। তিনি তো বলেছিলেন, আদৌ কি হয়েছে? আমি তো বললাম পার্থভূমি খুব ভালো নাটক করে, ভালো থিয়েটারও করে, সিনেমাতে হ্যালো স্যার করছে, খুব ভালো অভিনয় করে। পার্থভূমি খুব ভালো অভিনেতা। আহ, আমরা একসময় দেখেছিলাম সম্ভবত 2024 সাল, যে সময় আদালত আপনাকে গ্রেপ্তার করা হয় ব্যাংক 2023 সাল। 23 সাল আপনাকে গ্রেপ্তার করা হয়, আপনি বেরিয়ে আসেন জামিন পেয়ে, এবং সেখানেই ন্যাড়া ছিলেন এবং একটা প্রতিজ্ঞা করেছিলেন। এবার কি বাংলার মানুষ কৌস্তব বাগচির মাথায় চুল দেখতে পাবে? 200%। চিরুনি সব আমার খুব রেডি করে রেখেছি, চোখটা মেয়ের পরে কাজে লাগানোর জন্য। মানে কেনাকাটা একদম complete? একদম একদম। দেখো, আমি যেই জিনিসগুলো বলি সেটা যে কতটা দৃঢ় বা কতটা শিরদাঁড়া সোজা রেখে সেটাকে মেনটেন করার চেষ্টা করি, এটা গোটা বাংলার মানুষ জানে। আমি কোনো কিছু কথা বলে আজ অব্দি ফেরাই না, যেটা বলি সেটা একদম বলি, সেখান থেকে ফেরানোর কোনো ব্যাপারই নেই। আমি দৃঢ়তার সাথে যা বলেছি এতদিন ধরে করে এসেছি, যখন থাকবে না তখন আবার যেমন মাথায় চুল ছিল সেইভাবেই থাকবে। অনেকেই বলেছিল সেই সময় কৌস্তব বাগচি কি করছে, সব পাবলিসিটির জন্য করছে। কিন্তু তাদেরকে এটাও বলতে হয়েছে, বহু মানুষ এরকম বলার পরে আমাকে বলছে কখনো ভাবিনি তুমি এত বছর তোমার শপথটা রাখবে, তুমি এত বছর রাখলে, এটা সত্যি অভাবনীয়। বাস এই তো কয়েকদিনের ব্যাপার। তারপরে বাংলার মানুষ কৌস্তব বাগচি আরে শুধু কৌস্তব বাগচির মাথার চুল ওঠা বড় কথা না। এই সরকারটা 4ঠা মে পরিবর্তন হলে ওই হাঁসখালির ধর্ষিত মেয়ের মায়ের মুখে হাসি ফুটবে। ওই পার্ক স্ট্রিটে ধর্ষিত যে মেয়েটা, যেটা এতদিন আন্দোলন লড়াই করে যিনি মারা গেলেন, তার পরিবার স্বস্তির নিঃশ্বাস নেবে। এই যে বেকার ছেলে মেয়েগুলো যারা চাকরির জন্য দীর্ঘদিন ধরে যারা আন্দোলন করছে, মার খাচ্ছে, জেলে যাচ্ছে, তারা অন্তত একটা স্বস্তির নিঃশ্বাস নেবে, তারা অন্তত সেদিকে প্রাণ করে হাসবে। আমি বলছি, আমার মাথায় চুল ওঠার থেকেও অনেক প্রয়োজন হচ্ছে সেই সমস্ত নিপীড়িত বা শোষিত মানুষগুলো যারা পশ্চিমবঙ্গ সরকারের এই কার্যকালে তারা একদম ভীতি বিরক্ত হয়ে পড়েছে। জান গিয়ে জিজ্ঞাসা করবো অভয়ের মাকে, রাজ্য সরকার বা এই বর্তমান তৃণমূল সরকার তাদের সাথে কি করেছে। তারা তো মেয়ের এখন ডেড বডি পড়ে থেকেছে, তার সামনে মেয়ের মাকে এবং বাবাকে টাকার অফার দিয়েছে। আরো অনেক কিছু আছে, বললে শেষ করা যাবে। তারা তো এখন বলছে যে বিজেপি কিনে নিয়েছে, কে বলছে? তৃণমূল বলছে, বামফ্রন্ট বলছে। অমানুষ জানোয়ারদের কথার কোনো মানে আছে? তার কারণ হচ্ছে এই যে কথাগুলো যারা বলবে তাদেরকে অমানুষ আর জানোয়ার ছাড়া কিছু বলে না। দেখো, আমি বামেদের নিচুতলার কর্মী সমর্থকদের প্রচন্ড শ্রদ্ধা করি এবং প্রচন্ড মানে সম্মান জানি, কিন্তু বামেদের কিছু উঁচুতলার নেতৃত্ব, সবাইকে বলছি না কিন্তু কিছু,
তারা তৃণমূলের কাছে একদম ব্যক্তিগত স্তরে বিক্রি হয়ে গেছে। বামেদের যারা একদম নিচু তলার, যারা একদম একনিষ্ঠ কর্মী সমর্থক, তারা কিন্তু এবার আমি আপনাকে বলছি তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে। আচ্ছা, মানে দল করলেও তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে? তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে আমি আপনাকে বলছি, এবং তৃণমূলকে হারানোর জন্য তারাও সর্বশক্তি লাগাবে। আমরা তো বলছি এই নির্বাচনটা অন্তত একবার পতাকাগুলো তুলে রেখে, মতাদর্শগুলো তুলে রেখে আপনারা একবার আসুন না। তৃণমূল সরে গেলে পশ্চিমবঙ্গে বাম এবং ভারতীয় জনতা পার্টি হবে, লড়াই হবে। ওরা বিরোধী দল থাকবে, নিশ্চয়ই বিরোধী দল তো প্রয়োজন আছে, মতাদর্শের লড়াই হবে। কিন্তু এতদিন ধরে বামেদের তরফ থেকে দাবি করে আসা হচ্ছে যে তৃণমূল আর বিজেপি সেটিং রয়েছে, তাই ভোটের আগে ইডি সিবিআই কে লেভি দেওয়া হয়, আইপ্যাকে এত বিজেপি আর তৃণমূলের মধ্যে সেটিং আছে, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করছে পাশে, বলতে বড় নেতা ছিলেন সিপিএম এর তৎকালীন প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বসে বসে কফিতে বিস্কুট ডুবিয়ে খাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রেড হচ্ছে, সিপিআই এর ডি রাজার মুখ ফেটে যাচ্ছে। তো এগুলো আছে, এগুলো মানুষ দেখেছে সেটিং মিটিং কি ব্যাপার না ব্যাপার, কার সাথে কি ব্যাপার। দেওয়াল ভাগাভাগি করে লিখছে এখন বিভিন্ন সিপিএম এর লোকজনদের সাথে। মানে এটা হচ্ছে যে সমস্ত সেটিং বা সিপিএম যারা রয়েছে, যারা সত্যি রাজ্য থেকে তৃণমূলকে তাড়াতে চায়, তারা জানে কি করতে হবে। দেওয়াল ভাগাভাগি করে নিচ্ছে, সিপিএম কে তৃণমূল স্পেস ছেড়ে দিচ্ছে বেশি করে। তাহলে কি এখন বাম ডাম সেটিং চলছে? মুশকিলটা হচ্ছে এরা তৃণমূল চায় যে এই বামেদেরকে দিয়ে হিন্দু ভোটগুলোকে কাটিয়ে তৃণমূলকে জিতানো, যেটা ওখানে হয়েছে, দমদমে হয়েছে, ব্যারাকপুরে হয়েছে, কেন হয়েছে। মালদাতে যে ঘটনা, কালিয়াচক এই মোথাবাড়ির যে ঘটনা আমরা দেখেছি, এবং একের পর এক জায়গায় দেখছিস তার প্রভাব পড়ছে। এনআইএ তদন্ত শুরু হয়েছে, আর সিআইডি মোফাক্কেরুলকে গ্রেফতার করেছে। এই মুহূর্তে তৃণমূলের বক্তব্য, মুখ্যমন্ত্রীর মোফাক্কেরুলটা যে বক্তব্য, কোথা থেকে খেলো কে জানে। হাইকোর্টের উকিল ফুকিল অনেকে বলে, আপনি কি কখনো দেখেছেন? আপনি দূর তো কোনোদিন মামলায় গেলে দালালি করে বেড়ায়, কোনোদিন আজ অব্দি কোর্টে কোনোদিন কথা বলেছে নাকি? দু কলম না জানে, লিখতে না জানে, বলতো ফেসবুকের সামনে কথা বলে, কোর্টে কোনোদিন আপনি কেউ। কখনো চেনেছেন, দেখেছেন? আপনি আমার কথা ছেড়ে দিন, হাইকোর্টে তো লাইভ স্ট্রিমিং হয়। ওদের কোনো চেলা চামুন্ডা ওই জেহাদি গুলোকে একটাকে ধরে এনে বলুন যে একটা হাইকোর্টে মামলা করেছি, এরকম একটা ভিডিও এনে ছাড়। কোনোদিন কোথাও কোনো মামলা করে না, এরা দালালি করে বেড়ায়, এর ওর থেকে শুধু মামলা তুলবে, পয়সা নেবে। আর মানে কিছু কিছু মক্কেলে তো সর্বশান্ত করে ছেড়ে দিয়েছে এইসব লোকেরা। এরা টিভিতে মুখ দেখিয়ে, টিভিতে মানে সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে মুখ দেখিয়ে, ফেসবুকে মুখ দেখিয়ে, ইউটিউবে মুখ দেখিয়ে এরা হঠাৎ করে নিজেদের বাজার বানিয়ে বসে, কিছুই না। আর মুসলমানদের এরা ব্যাপার আছে, ওরা মুসলমান ছাড়া কাউকে বিশ্বাস করে। খুব কম মুসলমানরা আছে আর অন্য লোকজনকে বিশ্বাস করে। ওরা নিজেদের এখন জাত ভাই ভেবে এখন সবাইকে খুব বিশ্বাস করে। এই মোফাক্কেরুলের মতন লোকেরা হচ্ছে সমাজের কীট, যেই ধরনের বক্তব্য রেখেছে এটা কোনো সভ্য সমাজে হতে পারে। যেভাবে হিংসার ঘটনাকে প্রশ্রয় দেওয়ার জন্য যা যা বলেছে, মানা যায়, এরা মানুষের পর্যায়ে পড়ে। এদের ভারতবর্ষ নিয়ে এত সমস্যা থাকলে ভাই টিকিয়ে থাকতে বলেছে এই দেশে। এদের ভারতবর্ষকে নিয়ে প্রতিটা মুহূর্তে সমস্যা আছে, কেউ তো মাথা টিপি দেয়নি ভারতবর্ষে থাকতে। যাও এই বাংলাদেশে গিয়ে থাকো। তাকে যখন গ্রেফতার করা হচ্ছে, সে তখনও বলছে যে এসআইআর এ যাদের নাম বাদ গেছে তাদেরকে নামে ঢোকাতে হবে। এর জন্য আমি প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদ, নিশ্চয়ই প্রতিবাদ জানাচ্ছি, আমরাও প্রতিবাদ জানাচ্ছি। তুমি দেশের বিরুদ্ধে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি কে হে? তুমি কত বড় হলো? ভারতীয় জনতা পার্টির সরকারের না এদের চামড়া গুটিয়ে দেওয়া হতো। এরা তৃণমূল আছে বলে, আর তৃণমূল কি কথা বলবে? তৃণমূল কথা কয়েকটা বলেছে না নাকি এইখান থেকে আমাদের সাথে যোগাযোগ নেই কিছু নেই। মমতা ব্যানার্জির সাথে স্টেজের ছবি আছে। কিন্তু মমতা ব্যানার্জি তো বলছেন যে 2021 সালে বিজেপির হয়ে কাজ করতো। দেখাক দেখাক এ কোথায় বিজেপির এই কাজ করেছে দেখাক। যত জেহাদিদের এনার্জি মমতা ব্যানার্জি, যত চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি, যত বিচ্ছিন্নতাবাদীদের এনার্জি মমতা ব্যানার্জি। চলো বহুত হুয়া আবি জান ছোড়, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথাই বলছে বারবার মানুষ। ব্যারাকপুরে কি এবার খেলা হবে? আমরা মানুষের সাথে খেলা করি না, আমরা মানুষের ভবিষ্যৎ নিয়েও খেলি না, মানুষের জীবন নিয়েও খেলি না। আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি, মানুষকে নিয়ে খেলতে আসি। এই ধরনের চটকদারি কথা তৃণমূলে কংগ্রেসের পক্ষে বলা সম্ভব। রাজনৈতিক ভাবে যে দলের একটা ইতিহাস আছে, যার দলের একটা ব্যাকগ্রাউন্ড আছে,
বা ধরুন আমাদের যে ধরনের রাজনৈতিক শিক্ষা দীক্ষা আছে, রুচিবোধ আছে, আমরা মানুষকে নিয়ে খেলতে আসি, মানুষকে সাথে নিয়ে উন্নয়ন করতে এসেছি। এবার যদি কৌস্তব বাগচি এই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসেন, তাহলে সব থেকে যে বড় কাজ, এই ব্যারাকপুর কেন্দ্রের যে শিল্প, সেই শিল্প আনবেন, কর্মসংস্থান হবে এবং মানুষের উন্নয়নে মন দেবেন কৌস্তব বাগচি, যিনি এই ব্যারাকপুরেরই ঘরের ছেলে। আমাদের সেদিকেই নজর থাকবে, তার কারণ হচ্ছে ব্যারাকপুরের বাসিন্দা কাকে বেছে নেয় তা আমরা জানতে পারবো 4 মে। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল রিপোর্টে। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalreport.com এ আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কাছেহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।